নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন রাত 12টা বেজে গেছে, সুতরাং ফাদার্স ডে চলে গেল। আজকে আমি যে প্রেডিকশনটি করব, একজন বাবার প্রেডিকশন করব। ছেলে বাবার প্রেডিকশন করতে বলেছেন। এই প্রেডিকশনটি প্রথমে করার আমার একদম ইচ্ছে ছিল না, কিন্তু তারপর এই প্রেডিকশনটি আমি করব মনস্থির করলাম এই কারণের জন্যই, এই প্রেডিকশনটি এক্সাম্পল হতে পারে আজকালকার আপডেট কালচারের সন্তানদের ক্ষেত্রে, যে বাবাকে কিভাবে অবহেলা করা হয়, বাবাকে কিভাবে অবমাননা করা হয়, বাবাকে কিভাবে পুরনো জিনিসের মতন ঘরের এক কোণায় ফেলে দেওয়া হয়। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এই প্রেডিকশনটি দু একদিন আগে আমাকে করতে বলা হয়েছিল। আমি স্থির করেছিলাম এই প্রেডিকশনটি আমি করব এই পিতৃ দিবসে। সকালবেলায় সেরকম ভাবে প্রিপারেশনও নিয়েছিলাম, কিন্তু বেলার দিকে আমার ল্যাপটপটি খারাপ হয়ে যায় এবং ল্যাপটপটি চার্জে দেওয়া কালীন ল্যাপটপে কিছু গোলযোগ দেখা দেয় এবং তার পরবর্তীকালে এই ল্যাপটপটিকে সারাতেই আমি এত বিজি হয়ে যাই যে সারাদিনে আমি আর এই প্রেডিকশনটি করে উঠতে পারিনি। তাই পিতৃ দিবসের পরের দিন 12টা বেজে গেছে, এই প্রেডিকশনটি আমি করছি। কিন্তু এই প্রেডিকশনটি করার খুব ইচ্ছে ছিল পিতৃ দিবসেই। এই প্রেডিকশনটিতে সেরকম ভাবে কিছু প্রেডিক্ট করারই নেই। এই যে ভদ্রলোকের প্রেডিকশনটি করতে বলা হয়েছে, তার ছেলে আমাকে একটি প্রশ্ন করেছেন। তার বাবা ঘর ছেড়ে চলে গেছেন। এবার আত্মীয় স্বজন যারা যারা আছেন, চেনা পরিচিতি বা বাবা যেখানে যেতে পারেন, একটা ধারণা করে ছেলে সব জায়গায় খোঁজ নিয়েছে, কিন্তু বাবাকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। সম্ভবত 7-10 দিন হয়েও গেল। পুলিশ হ্যান ত্যান সমস্ত কিছু চেষ্টা করেছে, কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মনে হয়েছে যে একবার বাবাকে কি আদৌ পাওয়া যাবে, বাবা কবে আবার ফিরে আসবে, নানান কিছু প্রশ্ন তার মধ্যে দেখা দিয়েছে এবং সেইগুলোর কৌতূহল বশতই সে কিন্তু আমাকে প্রেডিকশন করতে বলেছে। আমি কোন রকমের গোয়েন্দা নই, বা আমি বাবা চলে গেছেন কবে ফিরে আসবে এইগুলো আমি বলতে পারি না। কিন্তু তবুও আমি এগুলো বলেও ছিলাম হোয়াটসঅ্যাপ মারফত যে এইগুলো কিন্তু বলা আমার পক্ষে সম্ভব নয়, কেননা অ্যাস্ট্রোলজি আর গোয়েন্দাগিরি এক জিনিস নয়। তবুও ছেলেটি বলেছে যে বাবার প্রেডিকশনটি আপনি করবেন। আমার যত সম্ভব মনে হয় ছেলেটির একটা ধারণা হয়েছে বাবা কি আত্মহত্যা করে ফেললো, বাবা কি কোথাও চলে গেল, কি হলো আলটিমেট সেটা ছক দ্বারা হয়তো তার সুমন্ত জি চৌধুরী বলতে পারবেন। যে প্রেডিকশনটি যখন আমি করব তখন অত্যন্ত নিষ্ঠুর হয়ে আমাকে প্রেডিকশনটি করতে হবে, কারণ আমি আগেও বলেছি যে বিচারক ফাঁসির আসামিকে ফাঁসির সাজা শোনান, তিনি মনে মনে কখনোই চান না এর ফাঁসি হোক, এ মরে যাক, তা কি চান না। কিন্তু যেটা যার কর্ম এবং যেটা যার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতেই হবে। এই প্রেডিকশনটি করার সময় আমি এমন অনেক কথা বলবো যেগুলো শুনে হয়তো চোখে জল চলে আসতে পারে, যেগুলো হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু তবু আমাকে প্রেডিকশন করতে হবে। বুকে পাথর রেখেও কিন্তু প্রেডিকশনটি করতে হবে। এই প্রেডিকশনটি করার আগে জানিয়ে রাখি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।
প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব ব্যস্ত না হয়ে পড়ি বা এমন কোথাও আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্সের মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে আমি পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। লিঙ্কটি পাওয়ার পরই কিন্তু আপনারা সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন, তার কারণ প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান। সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের, আমার নয়। এমন অনেকে আছেন যারা চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান। তাদেরকে জানিয়ে রাখি, আমার বুকিং নাম্বার হচ্ছে 7003055489, 7003055489। আরেকটা নাম্বার হচ্ছে 8336856996, 8336856996। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে এই অফিস নাম্বারে বা বুকিং নাম্বারে ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করবেন। যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, এই জাতকটি যার প্রেডিকশনটি করব তারও কিন্তু নেই, চোখের ছবি পাঠিয়ে দেবেন। বড় বড় চোখ করে ছবি পাঠিয়ে দেবেন যাতে ভেতরের কালো অংশটা দেখা যায়। যাক, বেশি কথা বাড়াবো না। প্রথমেই কালপুরুষ ছক অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন, তার মধ্যে দিয়ে কালপুরুষ ছকটি আমি ক্রিয়েট করেছি। আমি আবার বলছি, কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100,000% অ্যাকুরেট প্রেডিকশন করে দেওয়া সম্ভব। আমি প্রথমে কালপুরুষ ছকটি বলছি। এই বাবার, এই জাতকটি একজন সন্তানের বাবা, তার আমি কালপুরুষ ছকটি বলছি। আমি যেটা দেখতে পাচ্ছি, এই জাতকের কিন্তু কুম্ভ লগ্ন এবং মীন রাশি। 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে চন্দ্র, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 6 নাম্বার ঘরে ইউরেনাস এবং কেতু, 7 নাম্বার ঘরে শুক্র এবং শনি, 8 নাম্বার ঘরে নেপচুন এবং প্লুটো, 9 নাম্বার ঘরে বৃহস্পতি, 10 নাম্বার ঘরে রবি, 11 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 12 নাম্বার ঘরে রাহু, বুধ এবং মঙ্গল। এখন এই জাতকটি সেরকম ভাবে আমার অনুষ্ঠান দেখে বলে মনে হয় না। যে কোনো ভাবেই হোক, একটি দুটি দেখেছে, হয়তো তার ভালো লেগেছে, হয়তো তার ভক্তি বা বিশ্বাস এসছে মনে, তাই আমাকে প্রেডিকশন করতে দিয়েছে। তবু আমি কোনো ক্যালকুলেশনের মধ্যে না গিয়ে, কেন ক্যালকুলেশনটা এখানে করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বিরাট বড় ডায়েরি সুভাষবাবু দিয়েছিলেন, তো সেখানে করা রয়েছে। আমি প্রথমেই বলবো যে এই জাতকটিকে যে আমাকে প্রেডিকশন করতে দিয়েছে, যা তার বাবার কিন্তু বাম গালে 2টো তিল আছে। তুমি নিশ্চয়ই বাবাকে ভালো মতোই লক্ষ্য করেছো, কেননা বয়স্ক বাবা হারিয়ে গেছেন। প্রথমে বলছি এই কারণের জন্যই যে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে তোমার তো মনে হতে পারে যে এটা তো মিথ্যে হতে পারে, এটা তো ফলস হতে পারে, এমনি তিনি একটা ছক বানিয়ে বলে দিলেন কালপুরুষ ছক হতেই পারে। তাই জন্য বলে দিচ্ছি যে তোমার বাবার কিন্তু বাম গালে 2টি তিল আছে, ছোট ছোট কালো তিল বা তিলের মতন আছে, আমি এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তোমার বাবার বয়স, এই উচ্চতা আমি যেটা লক্ষ্য করতে পারছি, 5 ফুট 9 থেকে 5 ফুট 12, 5 ফুট 9 থেকে 5 ফুট 12 তোমার বাবার উচ্চতা আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। দেখবে তোমার বাবার পিঠে, সেটা লেফট সাইডে, রাইট সাইডে, মিডিলে, যেখানেই হোক, লাল আঁচিল আছে। তুমি আমাকে অবশ্যই জানিও, বা যদি আমি বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো ভুল বলি তাহলে প্রথমেই বলে দিও যে আপনি কিন্তু আপনার প্রেডিকশনটিকে আমি বিশ্বাস করলাম না, তার কারণ আপনি বাবার ভুল বৈশিষ্ট্য বলছেন। আর আমি যদি তোমার বাবার ভুল বৈশিষ্ট্য বলি, তুমি আমাকে নিয়ে যে কোনো রকমের আইনের পথে হাঁটতে পারো, কিন্তু আমি যদি সঠিক বৈশিষ্ট্য বলি
তাহলে কিন্তু তুমি জোড়হাত করে স্বীকার করো যে সত্যি সত্যি কালপুরুষ ছক সাইন্টিফিক, ক্যালকুলেশন, ম্যাথ এবং সায়েন্স মিশ্রিত ফল। তোমার বাবার পিঠে লাল আঁচিল আছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 2-3 বছর, 4 বছর, 5 বছর এরকম দীর্ঘ সময় ধরে মূত্র অথবা মূত্রাশয় জনিত প্রবলেমে তিনি কিন্তু ভুগছিলেন, রোগে ভুগছিলেন বলা ভালো। আর আমি যেটা দেখতে পাচ্ছি, মিনিমাম 10 থেকে 12 বছর আগে তোমার মা কিন্তু মারা গেছেন, তাই না? তার স্ত্রী বিয়োগের জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি 10 থেকে 12 বছর আগে। আমি বেশি বৈশিষ্ট্য বললাম না, তার কারণ বৈশিষ্ট্য বলাটা আমার কাজে নয়, শুধু এইটুকুই প্রথমে বললাম এই কারণের জন্যই, এই সমস্ত কিছু আমি ক্যালকুলেশন করেছি কিন্তু এই কালপুরুষ ছকের মধ্যে দিয়ে। সুতরাং এইগুলো যদি আমি পুঙ্খানুপুঙ্খ 100% অ্যাকুরেট বলি, তাহলে কালপুরুষ ছককে আমি বিশ্বাস করি, তুমি নিশ্চয়ই বিশ্বাস করবে। কেননা তোমাকে যখন তোমার বাবার চোখের ছবি পাঠাতে বলেছিলাম, চোখের ছবি দিয়ে কি হবে স্যার, তুমি অনেক কিছু বলেছিলে। সুতরাং কালপুরুষ ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, বা জন্ম ছক দ্বারা কখনো প্রেডিকশন করা হয় না, এইগুলো সম্পর্কে তুমি বিন্দুমাত্র জানো না। যাই হোক, তাহলে আমি আবার বলছি, যে বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলো যদি 99.9% ঠিক হলো, 0.1% নেগেটিভ হলো, তবুও এই প্রেডিকশনকে তুমি বিশ্বাস করো না। কেননা আমি এতটাই কনফিডেন্ট যে 100% অ্যাকুরেট হবেই হবে। আমি আবার বলছি, 0.1% যদি ভুল হয়, যে কোনো আইনি পথে তুমি যেতে পারো, যে বেকার বেকার ফালতু, কেননা আমার যে ফিস সেটা তো খুব একটা কম নয়, সুতরাং সেই ফিসটা বেকার বেকার নিলেন, এটা তুমি বলতেই পারো। কেমন? এইবার যেগুলো বলছি সেইগুলো শুনে তুমি আঁতকে উঠবে। প্রথমে তার সন্তানের জায়গায় চলে যাই, কেননা সিদ্ধান্তটা কিন্তু আমার জানা। সিদ্ধান্তটা এক লাইনে বললাম, প্রেডিকশনটা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল, তাহলে তোমার ভালো লাগবে না, যারা দেখছে তাদেরও ভালো লাগবে না। আমি যদি 5 নাম্বার ঘরটি দেখি, তাহলে বুধের ঘর, সেই বুধ 12 নাম্বার ঘরে রাহুর সাথে শনির ঘরে বসে রয়েছে, সেই শনি কিন্তু 7 নাম্বার ঘরে শুক্রের সাথে বসে রয়েছে, সেই ঘরটা আবার রবির ঘর। এখন সেই রবি কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে। ছেলে বর্তমানে, অর্থাৎ তুমি যার প্রেডিকশন করছি, তার সন্তান বর্তমানে কাপড়ের বিজনেস করো, কাপড় রিলেটেড বা কাপড়ের বিজনেস করো, এটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার 10 নাম্বার ঘরে রবি কানেকশন, সেখানে সেই ঘরটা হচ্ছে বৃশ্চিকের ঘর, মঙ্গল, সেই মঙ্গল আবার বুধকে কানেক্ট করেছে। সুতরাং 100% বলে দেওয়া যায়, এই বিজনেস করার জন্য যে অর্থের প্রয়োজন হয়েছিল, ক্যাপিটালের প্রয়োজন হয়েছিল, সেটা পুরোটাই তোমার বাবা দিয়েছেন। কেননা রবি কানেক্টেড হয়ে রয়েছে 10 নাম্বার ঘরে, মঙ্গলের ঘরে রবি, তাহলে মঙ্গল এবং রবির কানেকশন দুর্দান্ত। বুধ আবার মঙ্গলের সাথে বসে আছে, বুধ মানে হচ্ছে ব্যবসার কারক গ্রহ, কেমন? আর 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে সন্তান ব্যবসা করে এবং কাপড়ের ব্যবসা করে, এবং কাপড়ের ব্যবসার মানে কাপড়ের ব্যবসাটা করতে যে ক্যাপিটাল লেগেছিল, সেটা পুরোটাই কিন্তু তার বাবা যোগান দিয়েছিল, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 9 6 মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ পজিটিভ হচ্ছে। সুতরাং ছেলে কিন্তু তখন বিধর্মী কোনো মেয়ের সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত ছিল। কেন? তার কারণ হচ্ছে মঙ্গল এবং শনির কানেকশন, সেখানে রাহু বুধ বসে রয়েছে, আবার শুক্র চলে আসছে। কেন না, শনির ঘরে বুধ, মঙ্গল এবং রাহু, আর শুক্র কিন্তু আবার শনির সাথে 7 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে ছেলের প্রেমজ সম্পর্ক ছিল, এবং ছেলে কোনো বিধর্মীর সাথে প্রেমজ সম্পর্ক ছিল, এবং সেখানে তীব্র আপত্তি ছিল ছেলের বাবার, অর্থাৎ যার প্রেডিকশন করছি তার। পুরোটাই সায়েন্স, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, যাই হোক, এখন এই বিবাহটা কিন্তু আলটিমেট হয়েছিল, কেননা ছেলের বিবাহ হবে বিধর্মী কোনো মেয়ের সাথে, এবং তাতে তার বাবার মত থাকবে না, এটা কিন্তু এই ছকের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে। এবং আলটিমেট কিন্তু মানে ছেলে অন্য আরেকজনকে বিয়ে করবে তা নয়। সুতরাং তুমি বিবাহ করেছো সেই মেয়েটিকেই, কিন্তু তোমার বিবাহে বাবার মত ছিল না। তোমার প্রেডিকশন করছি না, কিন্তু তোমার বাবার
যে ছক ক্যালকুলেশন, তাও চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে তোমার সম্পর্কেও কিন্তু আমি এটা বলছি তার কারণ তোমার বাবার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, বা তোমার বাবার সম্পর্কে যতটুকু বলার আছে সেটা বলতে গেলে তোমার সম্পর্কে বলাটা বাধ্যতামূলক, এটা আমি লক্ষ্য করতে পারছি। এখন ব্যাপার যেটা হচ্ছে, 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ বুধ 6-9 1 2 3 4 5, আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 5 নম্বর ঘরের অধিপতিকে কেন্দ্র ধরে যদি আবার 5 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে সেই ঘরটা হচ্ছে কিসের ঘর? তুলার ঘর। সেখানে বৃহস্পতি বসে রয়েছে, শুক্র কিন্তু শনির সাথে 7 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে ছেলের জন্ম কদাপি তুমি দাওনি, তুমি একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছো, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে তোমার মানে 5 নম্বর ঘরের অধিপতি গ্রহকে কেন্দ্র ধরে, এবার যদি বুধকে কেন্দ্র ধরে আমি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু শনি 9-6 রবির আন্ডারে চলে আসছে, যেই রবি 10 নম্বর ঘরে নিযুক্ত হয়ে রয়েছে। সুতরাং বিবাহের পরেই কিন্তু বৌমা এবং শ্বশুর মশাইয়ের সম্পর্ক বিন্দুমাত্র ভালো ছিল না, এবং সেক্ষেত্রে কেবলমাত্র বৌমার দোষ তা নয়, তোমার বাবাও বৌমার সাথে কথা বলতে চাইতো না, বা ব্যবহারের দিক দিয়েও হয়তো ভালো ছিল না, আর তোমার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এই যে শিশুটি জন্ম নিল, এবার তোমার অর্থাৎ বুধকে কেন্দ্র ধরে 5 নম্বর ঘর যদি দেখা যায়, এবার ফিজিক্যালি বুধকে কিন্তু দেখতে হবে। তাহলে ফিজিক্যালি বুধ 12 নম্বর ঘরে বসে আছে, 1 2 3 4 5, 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃষ শুক্র, সেই শুক্র কিন্তু রবি কানেক্টেড হয়ে বসে রয়েছে, এবং শনি সেখানে কিন্তু বসে রয়েছে। তাহলে যখন তোমার কন্যা সন্তানের জন্ম হলো, এবং জন্মটা কিছুদিন আগেই হয়েছে, 1-2 বছর বা আরো কম হলেও হতে পারে, যাই হোক সেটা তোমার প্রেডিকশন করলে বলতে পারতাম, তোমার বাবার প্রেডিকশন করছি তাই বলছি না। কিন্তু দেখা গেল শিশু তো সে হামাগুড়ি দিতে দিতে কোথাও ধাক্কা খেলো, বা দেখা গেল হঠাৎ করে সে পড়ে গেল, চোট লাগলো। শিশুটির যখনই কোনো কিছু হতো তখনই কিন্তু তার দায়ভার তোমার বাবাকে তোমার স্ত্রী চাপাতেন। ঘরের মধ্যে একা একা বসে রয়েছে, ছেলের পয়সায় খাচ্ছে, অথচ বাচ্চাটাকে যে একটু লক্ষ্য রাখবে সেই লক্ষ্য পর্যন্ত করছে না। আমি দিকে রান্নাও করব, বাচ্চাও লক্ষ্য করবো, এরকম ধরনের, কেননা আমার তো এক্সপিরিয়েন্স, হাজার হাজার লক্ষ লক্ষ প্রেডিকশন করেছে এই ধরনের কথাই কিন্তু আলটিমেট বৌমারা বলে, সেটা কিন্তু ডেফিনিট ভাবে আমি এটা লক্ষ্য করতে পারছি। এইবার সবচাইতে প্রবলেম যেটা হলো 3, 9 এবং 7 নাম্বার ঘর মঙ্গলকে হিট করছে। শিশুটি কোনো না কোনো কারণে, খুব একটা আগে নয় কিন্তু হয়তো কয়েক মাস আগে হবে, কয়েক মাসও নয়, একদম রিসেন্ট বলতে গেলে কয়েকদিন আগেও হতে পারে, মারাত্মক রকমের উন্ডেড হয়ে গেল। এটা কিন্তু ঊর্ধ্বপতনের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, অথবা দেখা গেল কোথাও শুয়ে রেখে মা চান করতে গেছে, বা হয়তো কোনো রান্না হচ্ছে বা ভাত করছে বা ডাল করছে, যেখানে সামনে দাঁড়িয়ে উঠছে ওঠার ব্যাপার আছে, তাই জন্য যখনই গেছে ওই চোখের আড়ালে যাওয়াতে শিশুটি নিশ্চয়ই পড়ে গেছে, বা যে কোনো ভাবেই হোক মারাত্মক উন্ডেড হয়েছে। এই যে শিশুটির উন্ডেড হয়ে যাওয়া, তার মা অর্থাৎ তোমার স্ত্রী এবং তুমি অত্যন্ত নিম্নমানের চারিত্রিক পরিচয় দিয়ে তোমার বাবাকে অসম্মান করেছো, অশ্রদ্ধা করেছো, ব্লেম দিয়েছো, এবং সবকিছুর জন্য তোমার বাবা দায়ী, এটা কিন্তু বাবার দিকে আঙ্গুল তুলেছো। আমি একজন প্রেডিক্টর, সমাজ সংস্কারক নই, আমি অ্যাস্ট্রোলজার মানে প্রেডিক্টর, তাই জন্য ব্লেম দেওয়াটা ঠিক হয়েছে কি ভুল হয়নি, ভুল হয়েছে বা ঠিক হয়নি, ভুল এটা তুমি ঠিক করনি, এইগুলো বলার দায়িত্ব আমার নয়। যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটাই কেবল বলছি, আমি কোন রকমের সমাজ সংস্কারক নয়। তাহলে এইবার দেখা যাচ্ছে এই যে বাবার সাথে তোমার বাবার সাথে তার সন্তানের এবং বৌমার মারাত্মক রকমের যে ঝগড়া হয়, তোমার বাবাকে যে অপমান করো, এবং আলটিমেট সিদ্ধান্ত গ্রহণ হয় যে বাড়ির মধ্যেই কিন্তু আলাদা আলাদা সেপারেট ঘর ক্রিয়েট হবে, অর্থাৎ বাবার কিন্তু আড়ি আলাদা করে দিলে। তোমার মা মারা গেছে, তার স্ত্রী মারা গেছেন কত বছর আগে, মানুষটা একা, বৃদ্ধ, তার আবার মূত্রাশয় জড়িত প্রবলেম রয়েছে, তাই না? তার তো একটা নিজস্ব জীবন আছে, এইটুকু বুঝলে না
না বুঝে বাবাকেই সবকিছু দোষারোপ করলে এবং বাবাকে সেপারেট করলে, শুধু না তার হাঁড়িটাও আলাদা করে দিলে। তুমি সম্পূর্ণ আলাদা, তুমি আমাদের সাথে আর নয়। ঘরের মধ্যেও পাঁচিল তুললে। ভুল বললে অবশ্যই আমাকে জানিও, অবশ্যই আমাকে কিন্তু জানিও আমি যদি ভুল বলি। এইবার কেননা বিজনেসটা ভালো চলছিল, বিজনেস কাঁচা টাকা আসছিল, ভালোই লাগছিল, কিন্তু তোমার বিজনেসটা খারাপ হতে শুরু করলো, প্রচন্ড রকমের খারাপ হতে শুরু করলো এবং এতটাই নিম্নগামী হলো যে এই বিজনেসটাকে রানিং করাবার জন্যও কিন্তু তোমার আবার কিছু টাকার প্রয়োজন ছিল এবং সেই টাকাটা খুব একটা কম নয়। ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই আমাকে জানিও। আর ঠিক তখনই তুমি আবার কিন্তু তোমার বাবার কাছে হাত পাতলে যে আমাকে কিছু টাকা দিতে হবে, আমি তোমার একমাত্র সন্তান, তোমার এই বাড়ি আমার নামে করে দাও, হ্যান করে দাও। এইটা মানে এবার কিন্তু ফোর্স দিতে শুরু করলে, এবার কিন্তু থ্রেডনিং দিতে শুরু করলে, এবার কিন্তু বাবার ছেলের কথাবার্তা হলো না। এইগুলো সবকিছু তোমার নামে করে রাখলে চলবে, আমার বিজনেসে লাগবে, এটা বিক্রি করো, ওই বিক্রি করো, এইটা দাও, ওই দাও, জমি বিক্রি করো, এরকম কিছু বলতে শুরু করলে। এবং সেই মুহূর্তে কিন্তু বাবা তোমাকে কোনো মতেই টাকা দেবেন না বলে ঠিক করলেন। কেন? যারা আজকে একজনও যদি প্রেডিকশনটি শোনেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বৃদ্ধ পিতাকে গালমন্দ দিয়ে, তোমার স্ত্রীর দোষ ছিল সন্তানকে সঠিক মতন রাখা, বা একটা কোনো কাজের লোক রেখে দাও যে 24 ঘন্টা সেই শিশুটাকে মানে অবজার্ভ করবে। তোমার বাবা সারাক্ষণ সেই শিশুটার সামনে গিয়ে বসে থাকবে কি করে? এমনিতেই বৌমার সাথে তার রিলেশন খুব একটা ভালো নয়, বা তাছাড়াও বয়স্ক মানুষ মানে তার স্ত্রী হারা, সে এখন নিজের মতন করে জীবনটা কাটাবে, এইটুকু না বুঝতে পেরে তুমি কিন্তু বাবাকে হিট করলে, হাট করলে, বাবাকে কষ্ট দিলে। তাহলে আজকে তোমার বিপদে তোমার বাবা তোমাকে কিছু দেবে কেন? হাড়িটা পর্যন্ত আলাদা করে দিলে। তোমার প্রেডিকশনটাকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু যতটুকু বলার আছে, যত কটা ওয়ার্ড বলার আছে, যত কটা বাক্য বলার আছে, যা কিছু বলার আছে, বলতে গিয়ে আমার জিভটা কাঁপছে, বলতে গিয়ে ক্রোধ আমার চলে আসছে শরীরের মধ্যে, মনের মধ্যে, যে কেমন ধরনের অর্বাচীন সন্তান তুমি। এবং তুমি প্রথমত হচ্ছে বাবার বাড়ি, বাবার ব্যাংকে হয়তো রিটায়ার করার পর যে টাকা পেয়েছে কিছুটা রেখে দিয়েছে, ফিক্সড ডিপোজিট করেছে, হোয়াটএভার যাই করুক, বা কোনো এলআইসি আছে, সে একদম শেষে কোনো রকমের যাতে অর্থনৈতিক কষ্ট না হয়, তোমাকে বিজনেস করে দিল, বিজনেসটা ভালো চললো এবং ওভার কনফিডেন্ট হয়ে তখন মনে হলো যে আরে আমার দ্বারাই তো বিজনেসটা হচ্ছে, বাবা যে এত কটা টাকা ক্যাপিটাল দিল সেটা ভুলে গেলে এবং তারপর বাবাকে গালিগালাজও করলে। এখন আবার বিপদে পড়ে বাবার কাছে তুমি টাকা চাইতে যাচ্ছ, আবার টাকা চাইছো না, বাবা কিছু টাকা দেবে তাও নয়। দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভ। প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়। হ্যাঁ, যদিও রিভলিউশন মানে বিপ্লব, কিন্তু আমি সবসময় এই এক্সাম্পলটা দিই, ওই বিপ্লবী বলো আর প্রতিবাদী বলো, তার ভাষাটাকেও জানতে হয়। তুমি বাবাকে বললে এত বড় বাড়ি, বাড়িটা তোমার নামে করে রেখেছো, বা জমি আছে, জমিটি বিক্রি করে পয়সা দাও, বা এই তোমার ফিক্সড ডিপোজিটটা ভাগো, বা তোমার যে এলআইসির এইটা আছে এইটাকে উইথড্র করে এই টাকাটা নিয়ে নাও, আমার বিজনেসে লাগবে। বাবাকে থ্রেডনিং দিয়ে কথা বললে, বাবার সামনে গিয়ে সন্তান হয়ে মাথা নিচু করে বাবা কিছু সাহায্য করবে বললে না, তার ফলে বাবা কিন্তু তোমাকে সাহায্য করলেন না। এবং তারপর তুমি কি করলে? রাত 12টা বেজে গেছে, সবাই ঘুমোচ্ছে, চিৎকার করলে পাহারাদারের এক্ষুনি বেরোবে, চিৎকার করছি না, বাবার গায়ে হাত তুললে। তুমি বাবার গায়ে হাত তুললে শেষমেশ। বাবা তোমাকে অর্থ দিতে অস্বীকার করলো বলে বাবাকে চট্টাপ্পর মারলে, বাবাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে, তোমার বউয়ের সামনে তোমার বাবাকে এই ধরনের গায়ে হাত তুললে। হ্যাঁ, এবং তারপর কি হলো? বাবা নিরুদ্দেশ হয়ে গেল। আমি যে ঘটনাগুলো বললাম একটাও তো তুমি বলনি, তুমি শুধু বলেছো বাবা নিরুদ্দেশ, পুরো গল্পটা বলে দিলাম। এটাকেই বলা হয় সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। এই জন্যই সারা বিশ্বের মানুষ আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে, আর সুমন্ত জি চৌধুরী বলে। এই তো হচ্ছে গল্পটা। তুমি আমাকে যদি এখন 1 লাখ টাকা যদি ফিস দাও, তবু এই গল্পটা ছাড়া এর বাইরে আর একটা ওয়ার্ড আমি বলতে পারবো না। তোমাকে আনন্দ দেবার জন্য কোনো কথা বলতে পারবো না। আজকে বাবা যখন সব ছেড়ে ছুড়ে চলে গেল, বাড়িটা বাবার নামে, জমি বাবার নামে, হ্যাঁ, তারপরে আর যা যা কিছু আছে, যা যা কিছু সম্পত্তি আছে সব বাবার নামে, এবার বাবা নিরুদ্দেশ।
বিজনেস নিম্নগামী হতে হতে মাইনাসে রান করছে। বাবাকে চাই, বাবাকে চাই, কেননা বাবাকে চাই মানে অর্থকে চাই। বাবা থাকলে তবেই তো অর্থটা। এবার বাবা যদি চলে গিয়ে থাকে, বা বাবা যদি আলাদা উইল করে ফেলে, বা বাবা যদি দেখা গেল সুসাইড করে ফেললো, বাবাকে যদি আর কখনো না পাওয়া যায়, সন্ন্যাসী হয়ে গেল, দেখা গেল যে সাধু হয়ে গেল, বাস, তাহলে এই সম্পত্তি ওই ইট বালি সুরকি হয়ে থেকে গেল। আর কিন্তু তুমি সেইটাকে আহরণ করতে পারলে না, আর তোমার বিজনেস রানিং করার কোনো জায়গা নেই। নিজস্ব ক্যাপাবিলিটি বলে কিচ্ছু আছে? হ্যাঁ, কেউ তোমাকে, তোমার মুখ দেখে কেউ 100টা টাকা ধার দেবে? দেবে না। যে ভদ্রলোক তোমার জন্য এত কিছু করলো, যে ভদ্রলোক পুরোটা তোমার ভালোর জন্য ভাবলো, যে ভদ্রলোক তোমাকে বিজনেসম্যান তৈরি করলো, সেই ভদ্রলোককে তুমি খারাপ খারাপ কথা বললে, তোমার বউয়ের দোষ যেটা ছিল, সেই ভদ্রলোকের কাছে থ্রেট করলে যে আমার টাকা চাই, জমি বিক্রি করো বা হ্যান্ড বিক্রি করো বা যে কোনো কিছু বিক্রি করো, বা তোমার এফডিটাকে ভাঙো, নিয়ে টাকাটা দাও, বিজনেস রানিং করাবো, বিজনেস ডামাডোল। ট্রেন্ডিং করে বললে, আমি যেভাবে বলছি সেরকম ভাবেও বললে না। বাবা যখন বললো না না এইগুলো দেওয়া যাবে না, তার কারণ তুই আমাকে এক ঘরে করে রেখে দিচ্ছিস, এবার তো আমার তো চিকিৎসা রয়েছে, আমার ওষুধপত্র রয়েছে, আমার জীবন ধারণ রয়েছে, তাই এই টাকা তোকে আমি দেবো না। তখন বাবার গায়ে তুমি হাত তুললে, তুমি হাত তুললে। পিতৃদিবস, হ্যাঁ, আজকালকার চ্যাংরাদের এই হচ্ছে মানসিকতা। হ্যাঁ, কোন চিংড়ি পেয়ে যাওয়ার পর বিবাহিত জীবন, বাস, বউ আমার এভরিথিং, প্রথম 4-5 বছর, তারপরে তো অন্য জিনিস হয়ে যায়, সেটা বাদ দাও। আর তখন যে জন্ম দিল, যে তোমাকে নিজের গায়ে দাঁড় করালো, স্বাবলম্বী করলো, তাকে পর্যন্ত ভুলে গেলে। যাই হোক, এই প্রেডিকশনে নতুন করে আমি আমি তোমাকে বলেই দিয়েছিলাম, এই প্রেডিকশনে নতুন করে কিচ্ছু বলার নেই। আমি তোমাকে একটি কথাই শুধু বলতে পারি, যে বাবা কিন্তু বেঁচে আছেন, এবং বাবা, আমি যেটা লক্ষ্য করতে পারছি, অন্তত 50 কিলোমিটারের মধ্যে কোথাও না কোথাও বাবা আছেন, কোথাও না কোথাও বাবা আছেন, আছেন এবং আছেন। যার বাড়িতে আছেন, ক্যালকুলেশনের মধ্যে দিয়ে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তার নাম নয় এম দিয়ে, নয় পি দিয়ে, এবং তিনি তোমার দুঃসম্পর্কের আত্মীয় হন। আমি তোমাকে একটা কথাই বলতে পারি, এই ছক দ্বারা আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি যদি, আমি তোমাকে অক্ষরগুলো বলে দিলাম, তুমি ফাইন্ড আউট করো, তুমি বাবার দেখা পাবেই, এবং গিয়ে একদম তুমি এবং তোমার স্ত্রী পায়ের কাছে লুটিয়ে পড়ো, বাবা ক্ষমা করে দাও। হ্যাঁ, বাবার পায়ের কাছে লুটিয়ে পড়ো, বাবা সাহায্য করবেনই করবেন, বাবা সাহায্য করবেনই করবেন। কেননা 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6-9 কানেকশন, মানে রাহু কানেক্টেড, এবং 12 নম্বর ঘরে মঙ্গল কানেক্টেড হয়ে যাবার জন্য ছকটা তো বাবার। সন্তান ভাগ্য খুব খারাপ। বাবার কাছে কখনো কোনো ইগো রেখো না। হ্যাঁ, বাবার কাছে গিয়ে বাবার কাছে মাথা নত করবো কি, বা তুমি না বলে চলে গিয়েছিলে কেন, হ্যাঁ, সম্পত্তিগুলো নিজের নামে করে রেখেছো, না বলে চলে গিয়েছিলে কেন, এই মানসিকতা কখনো যেন তোমার না থাকে। আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব, যদি বাবার কাছে গিয়ে তুমি এবং তোমার স্ত্রী সারেন্ডার করে দাও, পা ধরে বাবা চলো, ভুল হয়ে গেছে, আর জীবনে কখনো হবে না, আমাদের জুতো পেটা করো, বলার পর বাবা যদি না ফেরে, কেননা বাবা কিন্তু সন্তানকে খুব ভালোবাসে, বাবা কিন্তু নাতনিকেও ভীষণ ভালোবাসেন, বাবা কিন্তু বৌমার সাথে যে ঝগড়াঝগড়ি বা যে বিধর্মী মেয়েকে বিয়ে করার জন্য যে তিনি অমত ছিল, সেখান থেকেও তিনি কিন্তু সরে এসেছিলেন। কিন্তু বৌমার রাগ ব্যবহার, বৌমার আঘাত দেওয়া ব্যবহার, বা বৌমা অনেকটা ওই যে বললাম, পুরনো জিনিসপত্রের মতন একটা ঘরের কোনায় ফেলে রেখে দিয়ে ঠিক মতন পরিচর্যা না করার জন্য, বাবা বৌমার প্রতি অসন্তুষ্ট হওয়ার জন্যই বাবা কিন্তু বৌমার সাথে সেরকম ভালোভাবে কথা বলেননি। তার জন্য তোমার ওয়াইফ দায়ী, তোমার ওয়াইফের ব্যবহার ঠিক ছিল না। কিন্তু কেমন, বাবা অবশ্যই তোমাকে বিজনেসে সাহায্য করবেন। তুমি আবার কবে বিজনেসে সফল হবে, কেমন বিজনেস ফুলে ভেবে উঠবে, এইগুলো ক্যালকুলেশন করতে গেলে তোমার দ্বারা ক্যালকুলেশন করতে হবে, সেটা চোখের কর্নিয়া দ্বারাই হোক, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারাই হোক। কিন্তু বাবা কোথাও যাননি, কোনো কিচ্ছু হয়নি। তুমি এই সমস্ত পুলিশের কাছে যা বলেছো সেগুলো উইথড্র করে নিও, কেননা সেখানে গিয়ে বাবা যদি তার আসল ঘটনাটা বলেন, তাহলে কিন্তু অন্তত
পুলিশ থেকে কাঁচা খিস্তি তোমাকে শুনতে হবে, এইটুকু আমি লিখিত গ্যারান্টি দিয়ে দিতে পারি। সুতরাং চিন্তার কিচ্ছু নেই, আমি অক্ষরগুলো বললাম, ফাইন্ড আউট করো, সেখানে গিয়ে পায়ে পড়ে যেও, বাবা ফেরত আসবেন এবং ডেফিনিট ভাবে বাবা কিন্তু তোমাকে অর্থ সাহায্য করবেন, এটুকু আমি ডেফিনিট বলতে পারি। এর বাইরে আমার আর কিচ্ছু বলার নেই। প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে তুমি প্রশ্ন করো, তুমি যত প্রশ্ন করবে আমি তার উত্তর, আবার প্রশ্ন করো বলতে 9903136903 তে আমি 9903136903 মারফত প্রশ্নের উত্তর দেব। কিন্তু স্যার প্লিজ দিয়েছি, বেশি করে বলুন, বেশি করে আর কিচ্ছু বলার নেই। যেটা সত্য এবং যেটা আসল সত্য এবং যেটা নিট সত্য, একদম পিওর যার মধ্যে রয়েছে, সেটুকুই বললাম। তুমি তো প্রেডিকশন করাচ্ছিলে মূল উদ্দেশ্য বাবা আত্মহত্যা করেছে কিনা, বা বাবা আলটিমেট কি হলো, আর কোনোদিন বাবা ফিরবেন কিনা, তাহলে তো এই সম্পত্তি সব বাবার নামেই থেকেছে, এবার কি হবে, বাবা বাইরে গিয়ে কোথাও উইল ফিল করছেন কিনা, কোনো কিচ্ছু করেননি। বাবা আঘাত পেয়েছেন, আঘাত পেয়ে দুঃসম্পর্কের আত্মীয়র বাড়িতে রয়েছেন এবং এখনো তিনি মনোকষ্টে ভুগছেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তিনি কিন্তু, বাবারা কখনো কিন্তু কাঁদে না, তাই না, বাবারা কিন্তু কখনো কাঁদে না, কিন্তু এই যে ভেতরে চোখের জল নিঃসৃত হওয়া, এটা অভিশাপে রূপান্তরিত হয়। অভিশপ্ত জীবন যাপন করো না। বাবাই তো জন্ম দিয়েছেন, তিনি তোমাকে বড় করেছেন, মানুষ করেছেন, নিজের পায়ে দাঁড় করিয়েছেন। সুতরাং তার পায়ের কাছে গিয়ে তুমি একদম নতজানু হয়ে বাবা এইবারের মতন ক্ষমা করে দাও, চলো আর কখনো কোনো দিন আমি এরকম ভুল করব না। তুমি এবং তোমার ওয়াইফ মিলিয়ে নিও, তিনি দুজনকেই ক্ষমা করবেন, ফিরে আসবেন এবং তিনি তোমার বিজনেসটা যাতে আবার রানিং হয়, হ্যাঁ, যে ঋণ হয়ে যাচ্ছে সেগুলো পরিশোধ করবেন, সাহায্য করবেন, বুদ্ধি দেবেন, অভিজ্ঞতা তার কাজে লাগিও, আবার তুমি জীবনে বড় হবে। চ্যালেঞ্জ। যে বললাম, যা যা আর প্রশ্ন তোমার মনে যদি থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করো, আমি হোয়াটসঅ্যাপ মারফত তার উত্তর দেবো। আজকের মতন এইটুকুই, নমস্কার।